আনোয়ার, আপনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। 23শে নভেম্বর থেকে বলা যায় দীর্ঘ 37 দিনের যে যাত্রা সেই এভারকেয়ার হাসপাতালে প্রতিদিনই নেতাকর্মীদের ভিড় লাগাতার ছিল। কোনো না কোনো নেতাকর্মী সেখানে ছিলেন এবং ভিড় ছিল। হয়তো কালকের পর থেকে সেই নেতাকর্মীদের ভিড়টি সেখানে সাঙ্গ হবে। কেমন দেখছেন সেখানকার এখনকার অবস্থা, আর নেতাকর্মীরা কি বলছেন? হিমাদ্রি, আপনি যথার্থই বলেছেন। আসলে এখানে দীর্ঘদিন প্রায় 40 দিনের যে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন, তো সেটি আসলে সাঙ্গ হলো। হয়তো কালকেই তো এখান থেকে তিনি আসলে তাকে আসলে নেওয়া হবে, চিরনিদ্রায় শায়িত করা হবে এখান থেকে নিয়ে। তো এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি সকাল থেকেই এখানে ভিড় করছেন, এখানে আসছেন। আসলে তাদের অনুভূতির কথাগুলো আসলে ভাষায় প্রকাশ করা খুবই মুশকিল, হিমাদ্রি। তাদের মধ্যে যে একটা শোক বিহ্বলতা রয়েছে, তাদেরকে আমরা এক ধরনের আহাজারি করতে দেখেছি যে বিএনপি নেত্রীর জন্য তারা তারা বলছিলেন যে তারা মানে কায় মনোবাক্যে দোয়া করছিলেন এই যে অসুস্থ অবস্থায় তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর থেকে আজকে আজকে তাদের জন্য আসলে খুবই কষ্টের দিন। তারা এই কথাগুলোই শুধু বারবার বলছেন। তারা এখানে একরকম বাকরুদ্ধ অবস্থায় এখানে আছেন বেশিরভাগ, যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই সঙ্গে যারা বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন, সেটি বলাই যায়। তো হিমাদ্রি, আসলে বিএনপি নেত্রীর এই যে চলে যাওয়া, তার বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান অনস্বীকার্য, মানে চির অম্লান হয়ে থাকবে। গণতন্ত্র মানে গণতন্ত্র উত্তরণ, গণতন্ত্রকে আসলে রক্ষা করা, ধারণ করার মতো যে একজন নেত্রী এই বাংলাদেশের এই স্বাধীনতার আজকে এই 54-55 বছরে এসে আসলে গণতন্ত্র নিয়ে যে কথাগুলো সামনে আসছে, সেটি নিঃসন্দেহে আসলে বলা যায় সেখানে বিএনপি নেত্রীর যে ভূমিকা, সেটি আসলে একেবারেই, মানে এই কথাগুলি আসলে বারবার বিভিন্ন মহল থেকে, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি এখানে এসেছেন, তারা কথা বলেছেন। তারা একটি কথাই বারবার বলছেন যে বাংলাদেশ যে এই যে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গিয়েছে আসলে বিভিন্ন সময়ে, সেখানে ঘুরে ফিরে দেখা গেছে সেই বিএনপি নেত্রীর যে ভূমিকা, যদি স্বাধীনতার পরবর্তী সময়ে রাজনৈতিক যে অস্থিরতা গুলো গিয়েছে, সেইখানে একটি এমনও বিষয়গুলো চলে আসছে যে 75 পরবর্তী সময়ে যে জাতীয় বিপ্লব সংহতি দিবস যখন সামনে আসে, অর্থাৎ সেখানেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অর্থাৎ জাতি দেশ যখন একেবারেই দিকবিদিক অবস্থা, সেইখানে তিনি একরকম মানে হাল ধরেছিলেন, কাণ্ডারি হয়ে তিনি জাতির সামনে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ তারপরে যে দেশের যে হাল ধরা, সেটি তিনি দীর্ঘদিন বেশ কিছুদিন আসলে চালিয়েছেন এমনটা। কিন্তু তার পরবর্তীতে যখন 1981 সালে যখন আসলে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন আসলে মৃত্যু হয়, তারপরে যখন পথভ্রষ্ট অনেকটা এই দেশ জাতি, তখন বিশেষ করে আবার বিএনপির তখন হাল কি ধরবে, এই যে প্রশ্নগুলো যখন আসে, তার পরবর্তীতে আসলে দেখা গেল একজন গৃহবধূ, একজন শান্ত লাজুক গৃহবধূ, তিনি যখন রাজনীতিতে আসলেন, তারপরে সেই রাজনীতিতে আসার পরে তার যে আসলে ক্যারিসমেটিক যে নেতৃত্ব, সেটি নিশ্চয়ই মানে জাতির জন্য আসলে অনেক বড় পাওয়া। গণতন্ত্রের যে একজন গণতন্ত্রকে রক্ষা করা, অর্থাৎ রক্ষা কবচের যে দায়িত্ব নেওয়া, সেটি বিএনপি নেত্রী নিয়েছিলেন। এমনটাই কিন্তু আসলে বারবার বিষয়গুলো উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই জানেন যে একেবারেই কিন্তু শোকস্তব্ধ সারা দেশই, একেবারেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের কাছে যে তথ্যগুলো আছে, সেই জায়গা থেকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই জানেন। এরই মধ্যে একই সঙ্গে রাজধানীর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে মানিক মে এভিনিউ জাতীয় সংসদ ভবন যে এলাকা, সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল। একই সঙ্গে যেটি শেরেবাংলা নগরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর, সেই কবরের পাশেই আসলে চিরনিদ্রায় শায়িত হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই যে তথ্য, এই খবরগুলো কিন্তু আসলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছে। আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে অর্থাৎ এই যে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল এর মধ্যে, অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে মানুষের যে ছুটে আসা, সেই ছুটে আসার বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ
ঢাকামুখী হচ্ছেন, অর্থাৎ এই যে তাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যে না ফেরার দেশে চলে গেলেন, এমন খবরে যে শোকের যে ছায়া সেটি দেশব্যাপী একেবারেই সেটি এখন বিরাজমান, বহমান। সেই জায়গা থেকে মানুষের যে এই ঢাকামুখী হওয়া, সেই তথ্যটিও আমাদের কাছে আছে। একটু বলি হিমাদ্রি, সেটি হচ্ছে যে যদি একটু পেছন দিকে তাকাই, আমরা দেখি যে 2008 সালের 8 ফেব্রুয়ারি তিনি কিন্তু কারাবরণ করেন। ওই সময় আমরা তারপরে একটি বিষয় আছে যে তিনি যখন কারান্তরীণ হন, তার আগে যখন তিনি আদালতে যান, তখনও কিন্তু বিএনপি নেত্রী একরকম হেঁটে আসলে তিনি গিয়েছেন আদালতে। সেখান থেকেই তার কারান্তরীণ হওয়া, একরকম হেঁটে গিয়েছেন তিনি। কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি যে বিভিন্ন তার যে অসুস্থতা, বিভিন্ন রোগের যে জটিলতা আসলে তৈরি হলো, সেটি কিন্তু পরবর্তীতে তাকে একরকম মানে হুইল চেয়ারে করে আসলে তাকে বের হতে হয়েছে, এমনটা আমরা দেখেছি। যদি বলি যে 2018 সালের 6 অক্টোবরে, অর্থাৎ তিনি যখন কারাগারে, সেই কারাগার থেকে অসুস্থ অবস্থায় রাজধানীর পিজি হাসপাতালে তাকে আনা হয়, তখন আমরা দেখেছি তাকে আসলে হুইল চেয়ারে করে আসতে হয়েছে। তো এরই মধ্যে পরবর্তীতে আমরা দেখেছি যে 2020 সালের 25 মার্চ, অর্থাৎ এই যে করোনার যে সময়টি ছিল, তখন 25 মার্চ তিনি করোনা আক্রান্ত হন, এমনটা আমরা দেখেছি। তারপরেই বিভিন্ন সময়ে বিভিন্ন জটিল রোগগুলো একের পর এক তার শরীর আসলে বাসা বাঁধতে থাকে, এমনটা আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের পরিবারের পক্ষ থেকে বেশ কয়েক দফায় তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেও আসলে কোনো ধরনের অনুমতি তখন আসলে মেলেনি, এমন বিষয়টিও কিন্তু আসলে তখন সামনে এসেছে। অর্থাৎ বারবারই বিভিন্ন সময়ে বিশেষজ্ঞরাও তার যে মেডিকেল বোর্ড, তার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপি নেত্রীর, তারা বারবারই আমরা দেখেছি বলেছেন যে তাকে যদি আসলে একটু যথাসময়ে উন্নত চিকিৎসার একটা ব্যবস্থা করা যেত, নিশ্চয়ই তার যে পরবর্তীতে যে বিভিন্ন জটিলতার মধ্যে তিনি পড়েন শারীরিক, সেটি থেকে অনেকটাই উত্তরণ সম্ভব হতো, এমনটাও কিন্তু আমরা বারবার আমরা দেখেছি। তো সর্বোপরি আসলে তাকে যখন 5 আগস্ট পরবর্তী সময়ে যখন তার যে বিরুদ্ধে যে ধরনের মামলাগুলো ছিল, সেই মামলা থেকেও যখন একেবারেই অব্যাহতি পাওয়া, তারপরে তার চিকিৎসার জন্য খুব দ্রুত সময়ের মধ্যেই তার বিদেশে চিকিৎসার যে ব্যবস্থাটি হয়, সেটিও দেখেছি আমরা। 7 জানুয়ারি এই চলতি বছরে তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। তিনি সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তিনি তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ছিলেন, তার বাসায় ছিলেন, অর্থাৎ প্রায় 4টি মাস সেখানে চিকিৎসা শেষে দেশে এসেছেন অনেকটা সুস্থ অবস্থায়। আমরা তাকে দেখেছি, হাস্যোজ্জ্বল দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তো তারপরেও নেতাকর্মীদের মধ্যে ওই উচ্ছ্বাসের জায়গাটি তৈরি হয়েছে, তার সুস্থ হয়ে তিনি দেশে এসেছেন। আমরা এই যে যদি আমরা বলি বিগত কয়েকটি মাসেও যে রাজনৈতিক যে অস্থিরতা আমরা দেখেছি, যে সেখানে সামনে নির্বাচন হবে কি হবে না, এরকম বিষয়গুলি নিয়ে যখন রাজনৈতিকভাবে আমরা মতবিরোধের জায়গাগুলো আমরা দেখেছি, তারপরে সেখানেও তিনি অনেকটাই সুস্থ ছিলেন, গুলশানের ফিরোজায় বাসায় ছিলেন। আমরা সেখান থেকেও আমরা দেখেছি তার যে ভূমিকাটি, অর্থাৎ যখন একটু অস্থিরতার জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেখানেও আমরা দেখেছি যে তার যে নির্দেশনা দলের প্রতি, তখন তার সেই নির্দেশনায় আমরা দেখেছি যে রাজনৈতিক যে সহাবস্থান, অর্থাৎ রাজনৈতিক যে একটি শান্ত অবস্থা, সেই শান্ত অবস্থা তার একটি নির্দেশনায় আমরা দেখেছি, এমনটাও। অর্থাৎ আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসীর নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা,
দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা দাফন কার্য সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে
দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ্য দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আমাদের এক সহকর্মী আনোয়ার আছে এভারকেয়ার হাসপাতাল, আমরা সেখানে যুক্ত। আনোয়ার হোসেন, যেমনটি জানাচ্ছিলাম যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছে সেই বৈঠক শেষে তিনি যেমনটি জানালেন আগামীকাল বাদ জোহর বেগম খালেদা জিয়ার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক এভিনিউতে, পুরো সড়ক জুড়ে সেখানে জানাজা হবে, সেখানে সমাগম স্থলে যাতে যারা কেউ ভিন্ন না করে সেই নির্দেশনাও তিনি দিয়েছেন, যাতে ছবি তোলার নাম করে কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। এছাড়াও তিনি যেটি বলেছেন যে বাইতুল মোকাররমের যিনি খতিব জাতীয় মসজিদে তিনি সেই জানাজা পড়াবেন, সঞ্চালনা করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবকিছু মিলিয়ে আপনার ওখানে এখন কি অবস্থা দেখছেন? নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? স্থায়ী কমিটির সদস্যরা তো এখানে আছেন, ওখানে কোনো পরবর্তী প্রক্রিয়াগুলো কি একটু জানাবেন আমাদের? হিমাদ্রি, আপনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সংবাদ সম্মেলনে যে তথ্যগুলো দিয়েছেন, এটি হচ্ছে আসলে সর্বশেষ তথ্য। কিন্তু এখন পর্যন্ত যে বিষয়গুলো আছে, যে অর্থাৎ নামাজে জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে, এই বিষয়গুলো মোটামুটি একদমই সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত একটা সিদ্ধান্তের জায়গা নিতে পেরেছে দলের পক্ষ থেকে। একই সঙ্গে আপনি জানেন যে সরকারের সঙ্গেও যে একটি সমন্বয় করা, সেটি একটি ক্যাবিনেট মিটিংয়ে, আজকের উপদেষ্টা পরিষদের যে মিটিং ছিল সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ তার পক্ষ থেকেও যে তথ্যগুলো জানানো, সেটি সমন্বয় হয়েছে। এখন সর্বোপরি এই এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সেটি আগামীকাল আসলে কখন এখান থেকে আসলে বের করা হবে বা সংসদ ভবন এলাকায় দিকে আসলে নেওয়া হবে, সেটি ওই রকম সুনির্দিষ্ট তথ্য না থাকলেও আমাদের কাছে যে তথ্যটি আছে যে সকালের দিকেই হয়তো এমনটা হবে, যে সকালের দিকেই আসলে তার মরদেহটি এখান থেকে নিয়ে মানিক এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকায় নেওয়া হবে, এমন একটি তথ্য আছে। কারণ যেটি বলছিলাম, এখানে এভারকেয়ারে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে এক সমাগম রয়েছে, এখানে মানুষের যে ভিড় রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসা শুরু করেছেন, সকাল থেকে এখানে অবস্থান করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে একটা মানুষ যে আসবেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করেছেন এরই মধ্যে। তো এরকম একটি যেহেতু একটি বড় মানুষের যে একটি সমাগম, মানুষের যে একটি ঢল যে ঢাকামুখী, এরই মধ্যে যে তথ্য আছে, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই এই যে প্রক্রিয়া কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমগুলো সুনির্দিষ্ট নিশ্চয়ই জানানো হবে। সেটি অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো নিঃসন্দেহে। তো হিমাদ্রি, আমরা একটু যে বিষয়গুলো একটু জানাতে চাই দর্শকদের, সেটি হচ্ছে যে আমরা আরো কিছু তথ্য জানাতে চাই। সেই জায়গা থেকে যদি বলি, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমাদের সঙ্গে আছেন। তিনি এখানে যে বিএনপি চেয়ারপারসন প্রায় 40 দিন এই চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি আরিফ এখানে আসলে কভার করেছেন। এখানকার যে আসলে মানুষের যে এখানে আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে এখানে আনাগোনা
প্রতি মুহূর্তেই ছিল। সেই বিষয় থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো তিনি আসলে দেখেছেন। সেই জায়গা থেকে আরিফ একটু জানতে চাই যে আপনি তো আসলে অনেকদিনই এখানে আপনি ছিলেন বিএনপি চেয়ারপারসন যখন এখানে ভর্তি হন, তারপর